মাইয়াটার গলায় কিসে জানি একটা দাগ, মনে হইতেছে চিকন চেইন বা সুতা কিছু একটা পরানো আছিল, কিন্তু ওই জিনিসটা এখন আর নাই। কেউ হয়তো খুইলা নিয়ে গেছে। আরে বাদ দে তো, কত কিছুই তো থাকতে পারে। এখন আজাইরা চিন্তা বাদ দিয়া কামে হাত লাগা। জব্বার ভাই, কোদালটা দেন, কবর খোঁড়া শুরু করি। এই নাও করি, তোমরা কবর খোঁড়ো, আমি তাহলে পানি আনতে যাই। জব্বার আলী পানি আনতে চলে গেলেন। করিম আর রতন কবরের জায়গা মাপতে লাগলো। হঠাৎ করেই চারপাশের বাতাসটা কেমন যেন ঠান্ডা আর ভারী হয়ে এসেছে। একটা ভেজা স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে এসে লাগছে তাদের, যেন নদীর কাদা পানির গন্ধ। রতন বেশ অস্বস্তি নিয়ে চারপাশে তাকাতে লাগলো। ভাইজান, একটা গন্ধ পাইতেছেন? পচা পানির গন্ধ। হ, পাইতাছি। গোরস্থানের পাশের নলা থেকে হয়তো বাতাসে ভাইসা আসতেছে। তুই কামে মন দে। করিম কথাটি বললেও তার অভিজ্ঞ মন বলছিল ব্যাপারটা স্বাভাবিক নয়। সে কোদাল দিয়ে মাটিতে প্রথম কোপ বসাতেই কোথা থেকে এক চাপা কান্নার আওয়াজ ভেসে এলো গোরস্থানের ভেতরে। কান্নার শব্দটা করুণ এবং যন্ত্রণাদায়ক, যেন কেউ পানিতে পড়ে ডুবুডুবু অবস্থা থেকে কাঁদছে। রতন ভয়ে কোদাল ফেলে করিমের হাত চেপে ধরল। আহা রতন, কি করতাছ সেগুলা? হাত ছাড়। ভাইজান, শুনতে পাইলেন? কেডা যেন কাঁদতাছে। চুপ, কোনো কথা বলবি না। যা শুনছ শুনছস। গোরস্থানের কোনো শব্দে কান দিবি না। মনে করবি কিচ্ছু শুনস নাই। আয় তাড়াতাড়ি কাম শেষ করি। করিম মুখে সাহস দেখালেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে বুঝতে পারছিল আজকের রাতটা অন্য রাতের মতো সহজ হবে না। কিরে, মাটি এত ভেজা ভেজা লাগে কে? কয়দিন ধরে তো বৃষ্টি হয় নাই। ভাইজান, আমার শরীরটা কেমন জানি লাগতাছে। মনে হইতাছে কেউ আমার গাড়ি তার গরম নিঃশ্বাস ফেলতাছে। চলেন ভাইজান, তাড়াতাড়ি কাম শেষ করে চলে যাই। জব্বার আলী পানি নিয়ে ফিরে এসেছে। তিনিও পরিবেশের অস্বাভাবিকতা টের পেলেন। কিরে রতন, কবর খোঁড়া বাদ দিয়া এমন জড়সড় হইয়া আছোস কেন? আর এত গন্ধ কিসের? বুঝতাছি না ভাইজান, কই থেকে জানি গন্ধটা আসতাছে। আবার দেখেন, মাটিটাও কেমন জানি ভেজা। আরে এইগুলা কিছু না, পাশের নলার গন্ধ। আর বর্ষাকাল না, বর্তমানে মাটি এরকম একটু একটু ভেজা থাকবই। দেহি, কোদালটা দে। জব্বার আলী কিছুটা আঁচ করতে পারলেন। সে আর কথা না বাড়িয়ে দ্রুত কবর খোঁড়ার কাজে সাহায্য করতে লাগলেন। হয়েছে জব্বার ভাই, আর করোনার দরকার নাই। এমনি তো গোরস্থানের ভাবসা বাইসকা খুব একটা ভালো ঠেকতেছে না। চলেন লাশ কবরে নামাই। রতন ধর। হ ভাইজান, ধরেন। লাশ কবরে নামানোর সময় ঘটল আরেক অঘটন। লাশটা কবরে নামাতেই কবরের ভিতর থেকে পরিষ্কার পানি বের হতে শুরু করলো, যেন কোনো ঝর্ণার মুখ খুলে গেছে। অল্প সময়ের মধ্যেই কবরের নিচে পানি জমে গেল। আস্তাগফিরুল্লাহ, এইটা কি দেখতাছি? কবরের তলে পানি আসে কই থেকে? ভাইজান, আমার আর এক মুহূর্তে ওইখানে থাকতে ইচ্ছা করতেছে না। আমার মনে হইতাছে লাশটা লাশটা আমার লোকে কিছু একটা করতে চায়। আর একটাও কথা না, যা হওয়ার হইছে। মাটি চাপা দে, তাড়াতাড়ি কর। তারা প্রায় এক প্রকার তাড়াহুড়ো করে মাটি চাপা দেওয়ার কাজ শেষ করলো। দোয়া দরুদ পরে কোনো মতে কাজ শেষ করে তিনজনই গোরস্থান থেকে বের হলো। রাত তখন প্রায় 3টা বাজে। বাড়ি ফেরার সময় করিম রতনকে বলল, শোন রতন, জি ভাইজান, বলেন। আজকে যা দেখছস সব বুঝলা যা, আর সোজা বাড়ি যাবি। পিছে ফিরে তাকাবি না। যদি বেশি ডর লাগে তাইলে আজ রাতটা আমার বাড়িতে থাইকা যা। না ভাইজান, ঠিক আছে, আপনিও সাবধানে যায়েন। কাল সকালে দেখা হইব। জব্বার ভাই, আপনিও একটু দেখে শুনে থাকেন। হ করি, তুমি চিন্তা করো না, আল্লাহ ভরসা। করিম নিজের বাড়ির দিকে রওনা হলো। গোরস্থান থেকে তার বাড়ি খুব বেশি দূরে নয়। শরীরটা ক্লান্তিতে ভেঙে আসলেও চোখের ঘুম উধাও হয়ে গেছে। কবরের ভেতর পানি ওঠার দৃশ্যটা তার মাথা থেকে কিছুতেই যেন নামছে না। ভাবতে ভাবতে কখন যে বাড়িতে পৌঁছে গেছে সে খেয়ালই করেনি। ঘরে ঢুকে দরজা বন্ধ করে বিছানায় শরীরটা এড়িয়ে দিতেই তার চোখ দুটো ঘুমে লেগে এলো। হঠাৎ ফোঁটা ফোঁটা পানি পড়ার শব্দে করিমের ঘুম ভেঙে গেল।
প্রথমে সে ভাবলো হয়তো বাইরে